দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের রাজনীতিতে তিনি এক ভিন্ন স্বর, আলোচিত, সাহসী এবং বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের প্রতীক। তিনি রাজনীতির নতুন প্রজন্মের মুখ, আবার কেউ কেউ দেখেন তাকে সম্ভাবনার সঙ্গে সমালোচনার সমান্তরালে হাঁটা এক তরুণ রাজনীতিক হিসেবে। একদিকে শিক্ষিত, মার্জিত ও আন্তর্জাতিক চিন্তায় গড়া মন, অন্যদিকে দেশীয় রাজনীতির জটিল বাস্তবতা নিয়ে ভবিষ্যতের পথে অগ্রযাত্রা। বিতর্কিত সাবেক রাষ্ট্রপতি এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছু সময়। পরবর্তীতে নিজের দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলেছেন গণতন্ত্র, সুশাসন ও জনগণের অংশগ্রহণকে সামনে রেখে। ছাত্রজীবন থেকেই ন্যায় ও সমতার প্রশ্নে কখনো নীরব থাকেননি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সাহস জুগিয়েছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনে তার সক্রিয় ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংলাপ ও আলোচনার নতুন পথে সহায়ক হিসেবে কাজ করেছে। তার সমালোচকরা বলেন তিনি এখনো রাজনীতির মাটিতে পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেননি, কিন্তু অনুসারীরা বিশ্বাস করেন তিনি সেই ব্যতিক্রমী কণ্ঠ যিনি রাজনীতিতে সততা, চিন্তা ও নতুন ধারা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। এখন তিনি আসন্ন নির্বাচনের প্রার্থী, তরুণদের কণ্ঠস্বর হয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে। নিজ দলের স্লোগান জয় বাংলাদেশকে সামনে রেখে তিনি এগিয়ে চলেছেন অংশগ্রহণ, জবাবদিহি আর নৈতিক নেতৃত্বের রাজনীতি গড়ার প্রত্যয়ে। আমাদের আজকের অতিথি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের এই বিশেষ টক শোতে। আপনি স্টুডিওতে এসে আমাদের সময় দিচ্ছেন। যে বিষয়টিতে প্রথমে যেতে চাই, আজকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা সমালোচনা চলছে। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে তিনি একদম ফিক্সড করে বলেছেন যে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে। আরেকটি যেটি হ্যাঁ না ভোটের মধ্য দিয়ে এই গণভোটে নির্ধারিত হবে 4টি বিষয়। জাতীয় নির্বাচন, গণভোট, এইদিকে 8 দল চেয়েছিল যে গণভোট আগে হোক। আপনারা সহ বিএনপি সহ অন্য যে দল, তাদের চাওয়া ছিল নির্বাচনের দিনেই। হয়তো আবার সালাউদ্দিন সাহেব বলেছেন যে যে বিষয়ে আলোচনা হয়েছিল আর যে বিষয়ে গণভোট হচ্ছে ঠিক মিল নেই। আপনারা প্রায় 9 মাস ধরে ঐক্যমত্য কমিশনে, আপনি নিজেও ছিলেন, জুলাই সনদেও স্বাক্ষর করে এসেছেন, তারপরও এত মিল অমিল হয় কি করে? আমরা জাতীয় রাজনীতিতে আমরা একটা জায়গায় আজকে এসে পৌঁছেছি যেখানে আমরা অনেকেই বিশ্বাস করি যে আমাদেরকে যেই প্রত্যাশা দিয়ে আলোচনা শুরু করা হয়েছিল সেই প্রত্যাশাগুলো সঠিকভাবে মেটানো হয়নি। এটা সবচেয়ে বড় আই থিঙ্ক এই যে অনৈক্যর কথা যে বলছেন না, এটার মূলে এই জায়গাটা সবচেয়ে বড়। কারণ দেখেন, গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হবে এই জিনিসটাতে মোটামুটি সবাই এগ্রিড ছিল। আমার দলের পক্ষ থেকে সনদ আলোচনায় আমরা আসলে গণভোটেই একমত ছিলাম না, কিন্তু ঐক্য ধরে রাখবার খাতিরে আমি আবার একটু পরিষ্কার করি যে এই সনদের আলোচনায় যখন আমরা বসেছি, 30-এর অধিক দল বসেছে, তাদের সবার ভিন্ন চিন্তা চেতনা, আইডিওলজিক্যাল প্রিন্সিপালস ভিন্ন। সো সব কিছু আমরা একমত হবো এটা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু তার আগের 15 বছরের যে তিক্ত অভিজ্ঞতা আমাদের, সেই কারণে আমরা সবাই অনেক কম্প্রোমাইজ করেছি। প্রত্যেকটা দল, এটা জামাত বলেন, আমার দল এনডিএম বলেন, বিএনপি বলেন, যেই দলের নাম বলেন, সবাই কম্প্রোমাইজ করেছে তাদের জায়গা থেকে। কিন্তু এই কম্প্রোমাইজের পরে যে একটা জায়গায় এসে, যেমন আমার দল গণভোটে একেবারেই রাজি ছিল না, কিন্তু আমরা কম্প্রোমাইজের জন্য গণভোটে রাজি হয়েছি এবং আমরা বলেছি যদি হইতেই হয় তাহলে একসাথে নির্বাচনের সাথে হতে হবে। সনদটা এই যে নোট অফ ডিসেন্ট, মানে আমার দল এগ্রি করেছে, ওই দল এগ্রি করেনি, এইটার সাথে এই হ্যানা ভোটে যেতে হবে। সো এখন এই যে হ্যানা ভোট একদিনে হবে, মাননীয় প্রধান উপদেষ্টা এটার ডিক্লারেশন আজকে দিয়েছেন, এটাতে আমি অত্যন্ত আনন্দিত, ওনাকে সাধুবাদ জানিয়ে ডিক্লারেশন দেবার জন্য। একই সাথে যে জিনিসটা নিন্দনীয় হলো, উনি ওই যে এক ধারায় 4টা যে তালিকা দিয়েছেন, এই 4টা তালিকায় আসলে বড়ভাবে যেই জিনিসগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকে একমত হননি, একমত পোষণ করেননি, এই 4টার ভিতরে অনেক বড়ভাবে আসলে এটা কাভার্ড হয়ে যায়। তাহলে উনি যদি 4টা তালিকাই দিলেন তাহলে 4টা ভোট দিতে পারতেন, 4টা হ্যাঁ ভোট বা 4টা না ভোট, মানে প্রত্যেকটা লাইনের জন্য হ্যাঁ না ভোট হতে পারে। এই 4টা যদি হতো তাহলে আমি ধরে নিচ্ছি যে ইন প্রিন্সিপল
কোনো বিবাদ থাকতে পারতো না। এখন মনে করেন অনেক সময় থাকে না যে প্রিন্সিপাল নাই, তবু আমি করতে চাই, আমি জোর করে একটু ঝগড়া করব। যেমন মনে করেন এই যে জামাতের সাথে আরও 7টি দল, 8টা দল যে গত কিছুদিন তাদের প্রস্তাবনা নিয়ে মাঠে নেমেছে, গতকালও ছিল, আজকেও ছিল, তাদের যে আলোচনাগুলো এগুলো যে কোনোভাবেই আপনি যদি ধরে নেন একেবারে ভিত্তিহীন, আইনগতভাবে ভিত্তিহীন, রাজনৈতিকভাবে ভিত্তিহীন। কেন? তারা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বলেছে যে জুলাই সনদ যেমন আছে তেমনি গণভোটে যেতে হবে, নোট অফ ডিসেন্ট ছাড়া। আচ্ছা, এখন নোট অফ ডিসেন্ট ছাড়া কোনো কিছু গণভোটে যেতে পারে না। কেন? কারণ জুলাই সনদ কোনো আপনার নির্বাচিত কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মানে কোনো গণপরিষদ, নির্বাচিত গণপরিষদ এটা লেখে নাই, এটা লিখেছে কিছু র্যান্ডম দল। এগেন আমরা বিশ্বাস করি নির্বাচন হলে হয়তো আমরা জনগণ আমাদেরকেই বেছে নেবে, বাট সেটা আমাদের বিশ্বাস, ভাই জনগণ এখনো বেছে নেয় নাই। সো তাহলে অনির্বাচিত একটা বডিকে দিয়ে আপনি যে জিনিসটা লেখাবেন সেই জিনিসটা গণভোটে যেতেই পারে না, মানে এটা আইনগতভাবে যেতেই পারে না। ওকে, তারপর আপনি বলছেন এই গণভোট আগে হতে হবে, তারপর এই গণভোটের ভিত্তিতে ওইটা নিয়ে বাকি নির্বাচন হবে। এটার কোনো আইনি ভিত্তি নাই, তারা চাচ্ছে। তো মাননীয় প্রধান উপদেষ্টা গণভোট দিয়েছেন নির্বাচনের দিন, ফ্যান্টাস্টিক, এটা আগে থেকে এগ্রিড ছিল। কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া, মানে সো ওই যে এখন যদি উনি 4টা বলতে যাচ্ছেন, নোট অফ ডিসেন্ট বড় দাগে এই 4টা জিনিসই ছিল, তাহলে এই 4টা জিনিস আমি আলাদা আলাদা পাবলিকের কাছে ভোট দিয়ে দিচ্ছি, সেইটাও একটা আলোচনায় আসা যেত। কিন্তু আপনি 4টা আলাদা আলাদা দেন নাই, আপনি 4টা একসাথে দিয়ে দিয়েছেন, একটা হ্যানা ভোট। তাহলে এই হ্যানা ভোটটা আমার ধারণা, এগেন এখন আমি আমার দলের সাথে বসার সুযোগ পাইনি, এটা এই ওনার ভাষণ দেবার পর ভাষণ যখন দিয়েছেন এটা আমি লাইভ শুনি, আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সো আমি পরে অনলাইন পড়ে নিয়েছি। কিন্তু এটা আমার দলে আলোচনা করতে হবে, বৃহত্তর আমাদের জোটে আলোচনা করতে হবে। বাট এই মুহূর্তে আমার ইনস্ট্যান্ট রিয়াকশন হিসেবে যদি আমি আপনাকে বলি, তাহলে আইনগত ভিত্তি এটার খুব দুর্বল হয়ে যায়, এবং আইনগত ভিত্তি যখনই দুর্বল হয়ে যায় আগামীতে এটা বাস্তবায়ন সম্ভব হবে কিনা এটা আসলে অনেক আপনার ভ্যারিয়েবলসের উপরে চলে যায়, যেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাইলাম সঠিকভাবেই হবে। সো ওই আইনি ভিত্তির কথা না চিন্তা করে শুধু আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করলে এটা একটা রাজনৈতিক দল করতে পারে, তরুণরা রাস্তায় যেয়ে বলতে পারে, কিন্তু সরকারের জন্য এটা সমীচীন না। আজকে প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন, এরপরেও তো আপনাদের মধ্যে আলোচনা হতে পারে, হয়তো বড় দলগুলোকে ডাকবে, উনি আবারও বসবেন, তারপরে এই সিদ্ধান্ত পরিবর্তনও হতে পারে, তাও তো হতে পারে। কিন্তু এই যে 4টি বিষয়ে ওনারা সিদ্ধান্ত নিলেন, এই নিয়ে কি আপনাদের সাথে ঐকমত্য কমিশনের শেষ যে আলোচনা হয়েছে বা এই ঘোষণা দেওয়ার আগে কি দলগুলোর সাথে কোনো রকম ফোন আলাপ বা কোনো কিছু হয়েছে? এতটুকু আমি আপনাকে বলতে পারি যে আমাদের জোটের কোনো দলের সাথে হয়নি। অন্য কোনো দলের সাথে হয়েছে কিনা, কারণ আমাদের জোটের বাইরে তো আমরা এত অতপ্রতভাবে আলোচনা করি না। এমন না যে এনসিপির তরুণদের সাথে আমাদের কথা হয় না, বা জামাতেও অনেক মানে তাহের ভাই বা পরওয়ার ভাই এরা সবাই আমাদের একটা ভালো সম্পর্ক আছে, সবার সাথে ওনাদের সাথে কথাবার্তা হয়। বাট নিজের জোটে যারা আছেন তাদের সাথে তো আরও বেশি আলোচনা হয়। সো ওনাদের সাথে এইগুলো নিয়ে আলোচনা আমার অ্যাটলিস্ট হয়নি, জোটের ভেতরে কারোর সাথে এগুলো নিয়ে কথা হয়নি, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আরেকটা হচ্ছে মানুষের এক ধরনের পারসেপশন তৈরি হয় যে আপনি তো বিএনপির সাথে জোটে যাচ্ছেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। আগে থেকে জোটে আছি, যাচ্ছি না, আগামী নির্বাচনের কথা বলছি, জোটে আছেন কিন্তু নির্বাচনের তো আর জোট হয়নি বা সেটার আনুষ্ঠানিক ঘোষণাও হয়নি, সেজন্য বলছি। সেই জায়গাতে জনগণের পারসেপশন এইভাবে তৈরি হয় যে বিএনপি বা অন্য দলগুলো চেয়েছিল যে গণভোটের দিনেই হোক, জামাত সহ 8 দল চেয়েছিল গণভোটটা আগে হোক। সেই জায়গায় কি এরকম যে বিএনপি জিতে যাচ্ছে, জামাত ঠকে যাচ্ছে, রাজনীতিতে কি এইরকম বিশ্বাস তৈরি হবে কিনা জনগণের মাঝখানে? আমি এটা একটু পরিষ্কার করি। একদমই। প্রথমত হলো আমি জোটেরটা একটু ক্লিয়ার করে নিই প্লিজ। জোটটা অনেক আগে থেকে ডিক্লেয়ার ছিল, নতুন করে ডিক্লারেশনে কিছু নাই, এবং নতুন করে আবার এটা নিয়ে কথা বলা হয়নি, কারণ অনেকগুলো দল যারা জোটের বাইরে তারাও আমাদের জোটে আসবার আলোচনার মধ্যে আছেন। সো তারা যদি আসেন তাহলে নতুন করে একটা ডিক্লারেশন আসবে। তাছাড়া এই আমাদের যে জোট, যুগপৎ আন্দোলনের জোট, পরে নির্বাচন একসাথে যাবে, এটা কিন্তু অনেক আগে থেকে অ্যানাউন্সড। জুলাইয়ের 5-এর পর যখন নির্বাচনের কথা শুরু হয়েছে, অগস্ট 5-এর পর, 24 অগস্ট 5-এর পর যখন নির্বাচনী আলোচনা শুরু হয়েছে 1 মাস পরে, যে তখন থেকেও কিন্তু এটা পরিষ্কার ছিল। সেটা এই জোটের আলাদা করে মানে ডিক্লারেশন কোনো প্রয়োজন ছিল না। জাস্ট নতুনরা যদি ঢুকে, যেমন মনে করেন এনসিপিও কিন্তু অনেকদিন ধরে আলোচনা করছে এই জোটে আসার জন্য, সো নতুনরা যদি ঢুকে তাহলে আলাদা করে একটা ডিক্লারেশন আসতে পারে। নেক্সট যেটা ডিক্লারেশন জোটের আসবে সেটা হলো জোটের সিটের ডিক্লারেশন আসবে, সেটা এখন অপেক্ষামান। এইবার আসি আপনি যেটা বললেন, না বিএনপির জয় বা এই জোটের জয় বা ওই জোটের পরাজয় এরকম করে দেখলে আসলে ভুলভাবে দেখা হবে, ন্যারেটিভটাই ভুল হবে। দেখা উচিত হলো যে কোনটা বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে ভালো হবে, একই সাথে কোনটার আসলে আইনগত ভিত্তি শক্ত। আইনগত ভিত্তিটা গুরুত্বপূর্ণ ভাই, যেটা আমি প্রথমে আপনাকে বলছিলাম। তো আপনি যদি গণভোট আগে দেন, এই গণভোটের ভিত্তিটা কি?
মানে ভিত্তি থাকতে হবে। আপনি ভুলে যেন না যে সনদটা কোনো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে কোনো নির্বাচিত বডি তৈরি করেনি। নির্বাচিত বডির তৈরি ছাড়া একটা আইডিয়া হ্যাঁ না গণভোটে যেতে পারে না। এটা যে কোনো সময় কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি বলেন, যেমন মনে করেন আপনি বললেন শেখ হাসিনা আপনাকে লিখে দিয়ে গেল যে তুমি যত খুন করো তুমি তোমার 7 খুন মাফ। শেখ হাসিনা ক্ষমতা থেকে পড়ে গেল, আপনি কোর্টে যে বুঝাইতে পারবেন আপনার 7 খুন মাফ? হবে না তো ভাই। তাহলে আইনি ভিত্তিটা শক্তিশালী হতে হবে না? মনে আছে 96 থেকে 2000 যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, সে তো গণভবন নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে লিখে নিয়েছিল। তারপর কি ছিল? 1 টাকার বিনিময়ে। জি, তো সেটা কি ছিল? সেরকম অনেক কিছু আমরা উল্টাপাল্টা করে যদি লিখে নেই, যেটা আমাদের সংবিধানের অংশ হতে যাচ্ছে, আমাদের মানে মূল ডকুমেন্ট যেটা সংবিধান হলো জনতার সাথে সরকারের বেসিক কন্ট্রাক্ট, এটার ভিত্তিতে দেশ, এই কন্ট্রাক্টের ভিত্তিতে কিন্তু স্টেট যে বাংলাদেশ বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটার ভিত্তি হলো এই কন্ট্রাক্ট। সেই কন্ট্রাক্টে যদি আমরা আইনগতভাবে শক্তিশালী না জিনিস আবল তাবল ঢুকাই, তাহলে আপনি বলেন আপনার দেশকে কি আপনি সামনে সুরক্ষা দিচ্ছেন? সো ওই জায়গা থেকে আমি বলবো কোনো দলের জয় পরাজয় না ভাই। এবং যারা এই ধরনের আলোচনা করবে না যে এই দলের জয় এই দলের পরাজয়, আমি তাদেরকে আগে থেকে শক্ত নিন্দা জানাচ্ছি। না, আপনি আইনের যে ভিত্তির কথা বলছেন, এটা কি এরকম হতে পারে অনেক বছর পরে গিয়ে এই যে এখন ইউনূস সরকার যে প্রধান উপদেষ্টা যে গভর্নমেন্টের বডি, এই বডিরও আইনি ভিত্তি নিয়ে কি চ্যালেঞ্জ হতে পারে? কারণ এটা তো একটা জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। যদি র্যাটিফাইড হয়, যদি একটা নির্বাচিত বডি মানে পার্লামেন্ট বলেন, যদি একটা নির্বাচিত বডি এটাকে র্যাটিফাই করে, মানে এটাকে আপনার বৈধতা দেয়, আইনি বৈধতা দেয়, ওই মুহূর্তে থেকে এটা বৈধ। ওই মুহূর্তের পরে আর এটা অবৈধ নতুন করে ঘোষণা করা যাবে না। আপনি বুঝতে পারছেন? রেট্রোঅ্যাক্টিভলি এটা ঘোষণা করা যাবে না। কিন্তু সেই জন্যই কি জুলাই সনদটা বেশি জরুরি কিনা? না, এটার সাথে জুলাই সনদের সম্পর্ক নাই। কারণ জুলাই সনদের সাথে এই সরকারের আপনার কি বলার নাম বৈধতা দেওয়ার কোনো সম্পর্ক নাই। এবং এই সরকারকে বৈধতা দিতে এখন যতগুলো দল নির্বাচনে যেতে পারবে বা যাবে, এই প্রত্যেকটাই কিন্তু বদ্ধপরিকর এই সরকারকে আপনার বৈধতা দিতে। সো এটা নিয়ে কোনো আলোচনার দরকারই নাই, এটা ডান ডিল। মানে যারা এখনো অবাস্তবিক কথাবার্তা নিয়ে মাঠে আছে, রাজপথে আছে, তারাও কিন্তু বদ্ধপরিকর যে এই সরকারকে তারা বৈধতা দিবে। সো এই সরকারের দুশ্চিন্তার কোনো কারণ নাই। দুশ্চিন্তার কারণ আমাদের আগামী সরকার, আগামী স্টেট রাষ্ট্র ব্যবস্থা। সেই জায়গা থেকে আমি মনে করি এই পার্টটা যে গণভোট এবং নির্বাচন, জাতীয় নির্বাচন একদিনে, এইটা ভালো হয়েছে। একই সাথে যদি যে চারটে উনি অ্যাকচুয়ালি চারটা আলাদা করছে, চারটা আলাদা না করতেন তাইলে ভিন্নভাবে আমি বিরোধিতা করতাম, কিন্তু চারটা আলাদা করেছেন, তাইলে আমি শুধু অ্যাডিশনাল একটু আবেদন জানাবো আমার পক্ষ থেকে। এখানে আমরা দলীয় ফোরামে আলোচনা করি নাই, জোটের ফোরামে আলোচনা করি নাই, আমি পার্সোনাল আমার ববি হাজ্জাজের পক্ষ থেকে আমি বলছি, এই চারটাতে যদি শুধু চারটা হ্যাঁ ভোট দিয়ে দিতেন, একটা না দিয়ে চারটা দিতেন, তাহলে হয়তো জাতির জন্য আরো মঙ্গলকর হতো। একটা বিষয় পরিষ্কার করবেন কি, জুলাই সনদে আপনিও স্বাক্ষর করেছেন, মানে আপনার পার্টি স্বাক্ষর করেছে, মানে ওই পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি এবং আমার মহাসচিব স্বাক্ষর। একদমই তাই। স্বাক্ষর করার পরে অবিশ্বাসের জায়গাগুলো তৈরি হয় কি করে? কারণ স্বাক্ষর যে বিশ্বাসে করেছি সেগুলো পূরণ হয়নি। যেমন মনে করেন কিভাবে বাস্তবায়ন হবে এটার প্রপোজাল স্বাক্ষর করার সময় দেয়া হয়নি, ঠিক আছে, কিন্তু আমাদের আলোচনা ছিল যে আমরা আলোচনায় যে কথাগুলো হয়েছে যে এগেন গণভোট একই সাথে হবে, যে আজকে যেটা প্রধান উপদেষ্টা অ্যানাউন্স করলেন, তারপর ওই যে নোট অফ ডিসেন্ট শুদ্ধ গণভোটে যাবে। তো নোট অফ ডিসেন্ট শুদ্ধ কিভাবে গণভোটে যাবে এটা কিন্তু একটা মুশকিল বিষয়। তো এখন আপনি যদি 4-5 ভাগ মেইন যেই জায়গায় নোট অফ ডিসেন্ট, ওগুলো যদি 4-5 ভাগে ভেঙে দেন, যেটা এই যে আজকে দেখালো যে তারা করেছে, কিন্তু তো 4-5 ভাগে ভেঙে যদি আপনি ভোট দেন, তার মানে কি, তার মানে 4টা ভোট হবে, রাইট? একই ব্যালটে 4টা থাকবে, 4টা আপনি ইয়াস বা নো দিবেন, যেটা ইয়াস যেটা নো, ঠিক আছে। তো এই যে এই 4টা এইভাবে যদি ভেঙে দিতেন, তাহলে কিন্তু নোট অফ ডিসেন্ট অটোমেটিক্যালি এটার ভিতরে এমবেডেড হয়ে যেত। কিন্তু ওনারা নোট অফ ডিসেন্ট সরিয়ে দিলে এগেন সবচেয়ে বড় প্রবলেমটা শুধু এইটা না যে আমার মেজাজ খারাপ হচ্ছে, 9 মাস আমার সময় নষ্ট করেছে, তাহলে নোট অফ ডিসেন্টের দরকার কি ছিল? আলোচনার দরকার ছিল, আপনি যে যা বলছেন ওটাই তো দিয়েছেন। এইটা বড় বিষয় না, আমার 9 মাস না, আমার 9 বছর যাক, জাতির জন্য 15 বছর আমরা হাসিনা বিরোধী আন্দোলনে দিয়েছি, হ্যাঁ। সো 9 মাসটা বিষয় না, বিষয়টা হলো আইনগত ভিত্তি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে অনির্বাচিত একটা বডি যখন এটা তৈরি করেছে, এটা যদি স্ট্রেট গণভোটে যায়, আইনগত ভিত্তি থাকে না ভাই। যতই আপনার জামাতের উকিল আর এই উকিল ওই উকিল যেই গল্পই বলুক এখন টকশোতে এসে, আইন তো আইন ভাই। একদমই হয়তো আপনার এই ব্যাখ্যা বা যুক্তি ঠিকই আছে, সেটা নিশ্চয়ই আমরা কিছুদিন পরেও আবার বুঝতে পারবো, হয়তো বা কাল পরশু আপনাদের অন্য দলগুলোর মতামত পাবো শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও এরপরে প্রতিক্রিয়া দিয়েছেন এবং উনি বলেছেন প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন। আসলেই কি তাই মনে হচ্ছে আপনার? এগেন জনাব সালাউদ্দিন সাহেবের পুরো বক্তব্যটা যেহেতু আমি শুনিনি, কিন্তু এই যেটা আমি বললাম যে আমি নিজেও কয়েকটা জায়গায় যদি সেমগুলো পয়েন্ট হয়ে থাকে তাহলে তো অবভিয়াসলি আমরা এগেন একমত। তাহলে
যদি সেম পয়েন্ট হয়ে থাকে তাহলে আমরা একমত। মানে আমি হয়তো এত শক্ত ভাষায় বলছি না, ভাষাগত উনি ওনার জায়গা থেকে ওনার দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি একটা ভাষায় বলছেন, আমার দলের ফোরামে আমি এখনো কথা বলতে সক্ষম হইনি, সো আমি পার্সোনাল লেভেলে বলছি, সো আমি আমার জায়গা থেকে বলছি। মতের যদি ঐক্য না হয় আপনাদের শেষ পর্যন্ত সুযোগ কারা পাচ্ছে? দেখেন, এত মতের ঐক্যর অপেক্ষা করার দরকার নাই। অ্যাজ লং এজ জিনিসটা লিগাল, অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারে। প্রবলেমটা তো ওইখানেই না যে আপনি নিজে যেটা করছেন যেটা আপনাকে বারবার আমি ব্যাখ্যা দিচ্ছি, জিনিসটা লিগাল হলে আমি যদি নাও করতাম আপনি কিন্তু করতে পারেন ভাই, কিন্তু আপনি যেই জায়গাতে যাচ্ছেন ওই জায়গাটা লিগাল না, তাইলে আপনি আমাদের ব্যাখ্যা কিছু দূর শুনতে হবে। এখন কিছু দল আছে তারা রাস্তায় যে খুব জোরে জোরে চেঁচাচ্ছে, যেমন মনে করেন এই দলের যেই দল জোরে জোরে চেঁচাচ্ছে তাদেরকে নিন্দা জানাচ্ছি না, আমি জাস্ট বাস্তবতা বলছি। ওনাদের বড় বড় নেতারা বলছেন যে এই সংবিধানে আপনারা আসছেন, তো এই সংবিধানে যদি থাকতে হয় তাহলে তো 29 আগে নির্বাচন হয় না। আচ্ছা, এখানে পুরোপুরি ভুল ব্যাখ্যা। যেই মুহূর্তে একটা পার্লামেন্ট ডিসলভড হবে তার 90 দিনের ভেতরে বাধ্যতামূলক নির্বাচন, বাধ্যতামূলক। এবং যদি কোনো কারণে মানে ইমার্জেন্সি কোনো কারণে 90 দিনের ভিতরে না দেওয়া যায় তাহলে সেটার এক্সটেনশন মাত্র আরও 90 দিন পাবেন, মানে টোটাল 180 দিন। 180 দিন মানে 6 মাস, মানে 6 মাসের মধ্যে আপনার নির্বাচন দিতেই হবে, নাহলে আপনি সংবিধান লঙ্ঘন করে চলে গেছেন। দেখেন 14 মাস পার হয়ে গেছে, নির্বাচন পেয়েছি আমরা না। সো কেউ যদি বলে যে না এই সংবিধানের অধীনে 29 সালে নির্বাচন, তাহলে এর থেকে ভুল ব্যাখ্যা, মানে আইনের পুরো মানে কি বলবো ইগনোরেন্স, এর থেকে বেশি দেখানো যায় না তো। কারণ আপনি বলবেন মানে সংসদ বিলুপ্ত হয় নাই, ভাই 300 এমপি পলাতক, এইটা বিলুপ্ত না হলে আর বিলুপ্ত কি? ওই জুলাই সনদেই পড়েছিলাম অনেকক্ষণ, এবার একটু রাজনীতিতে ফিরতে চাই। ভোটের হাওয়া বইতে শুরু করেছে, আপনিও ঢাকাতে নির্বাচন করবেন, যতটুকু শোনা যাচ্ছে ঢাকা 13 আসনে, এবং বিএনপির সাথে আপনাদের যে জোট সেখান থেকে আপনি প্রার্থী হচ্ছেন। আপনার দলের মার্কা সিংহ, বিএনপির মার্কা ধানের শীষ, কোন মার্কা থাকছে আপনার ক্ষেত্রে? এই সিদ্ধান্তটা আসলে জোট থেকে ফাইনাল নেওয়া হবে। সো যেহেতু জোটের এই সিদ্ধান্তগুলো এখনো ফাইনাল হয়নি, সেহেতু এখন বলতে পারছি না। আচ্ছা, তবে অবভিয়াসলি যেই সিদ্ধান্তই হবে আইন বহির্ভূত তো হতে পারবে না। সো ইদার জোট থেকে একটা প্রচেষ্টা থাকবে যেই প্রজ্ঞাপন বা অর্ডিন্যান্সের মাধ্যমে যে আরপিওর বদলটা এসছে, এখানে যদি আমরা আবার বদল আনতে পারি, কারণ আমি পার্সোনালি বিশ্বাস করি এবং জোটের যাদের সাথে আমার আলোচনা হয়েছে, আমরা জোটগতভাবে বেশি অলমোস্ট সবারই একই বিশ্বাস যে আরপিওর এই বদলটা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে করা হয় নাই। এটা হয়তো কাউকে সুবিধা দেবা বা রাজনৈতিক ময়দানে কেউ ফয়দা পাওয়া বা না পাওয়া এই রিলেটেড হয়তো হয়েছে। সো এটা হয়তো আমরা চ্যালেঞ্জ করব বা কিছু। সো এগেন এগুলো সব যেহেতু জোটের ডিসিশন, সো জোট এই ফাইনাল ডিসিশনগুলো না নেওয়া পর্যন্ত বলতে পারছি না। আপনি যেহেতু তরুণ নেতৃত্ব, আপনি কি মনে করেন যে বাংলাদেশে এখনো যে বৃহৎ দলগুলো বা দলগুলোর মার্কা, মানুষ হয় যে অনেক সময় প্রার্থী দেখে না, মার্কায় সিল মারার যে প্রবণতা, সেই জায়গা থেকে কি আমাদের বের হয়ে আসা উচিত কিনা? আপনার একটা দল, আপনার দলের একটা মার্কা সিংহ মার্কা, সেখানে কি আপনি একটা পার্টির চেয়ারম্যান, আপনার কি উচিত হবে ধানের শীষ নেয়া? এই পরিবর্তনটা উচিত কিনা? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আসলে এই আলোচনাটা না, এগেন ওই যে আমাদের যে প্রবলেমগুলো হয়, যে হাসিনা এটা অনেক আগে শুরু করেছিল, যে আমরা কোনো একটা জিনিসকে যদি একভাবে করাতে চাই তখন আমরা আলোচনাটাই শুরু করি যে এর থেকে অন্য কোনোভাবে করলে এটা গণতন্ত্র বিরোধী বা এটা নোংরা বা এটা খারাপ, আমরা আলোচনাটাই শুরু করি এভাবে। এবং আমরা দেখেছি এর মধ্যে কিছু দল এই কথাগুলো বা কিছু ব্যক্তিবর্গ এই ধরনের কথাবার্তা শুরু করেছে, ওনার দল আছে তাহলে ওনার মার্কায় নিয়ে যেতে হবে। শুনে, নির্বাচন একটা স্ট্র্যাটেজিক খেলা। এই খেলাটা আপনি খেলেন জনগণকে সার্ভ করবার জন্য, যেন নির্বাচিত হয়ে এসে আপনি আপনার দলের যেটা বিশ্বাস সেই বিশ্বাসের মোতাবেক জনগণকে সেবা দিতে পারেন। কিন্তু নির্বাচনটা আবার বিশ্বাসের জায়গায় না, নির্বাচনটা হলো কম্পিটিশন। সো মনে করেন আপনি বাচ্চাকে স্কুলে পাঠান, বাচ্চা স্কুলে যায় কিন্তু শিখবার জন্য, জ্ঞান অর্জন করবার জন্য। পরীক্ষার আগের রাতে জ্ঞান অর্জন না, পরীক্ষার আগের রাতে হলো কীভাবে পাবা, 100-তে 100 কীভাবে পাবা, 90 কীভাবে পাবা, এটা পরীক্ষার আগের রাতে। নির্বাচন হলো পরীক্ষার আগের রাত। তো এইখানে আপনার সবচেয়ে বড় ফোকাস থাকতে হবে আপনি নির্বাচনে জয় কীভাবে লাভ করবেন, এটা কিন্তু সেবার জায়গা না। আচ্ছা, এখন সব দলের ভিন্ন ভিন্ন স্ট্র্যাটেজিক শক্তি আছে। আমাদের দেশে বেশিরভাগ জায়গায় আপামর জনগণের কাছে যদি যান, আমাদের দেশে স্পেশালি যেটা প্রবলেম হয় কি ভাই, এই আজকাল টিকটকের যুগে বা সোশ্যাল মিডিয়ার যুগে যারা মধ্যবিত্ত বা শিক্ষিত মধ্যবিত্ত বা শিক্ষিত উচ্চবিত্ত, ওনারা মনে করেন ওনারা পুরো দেশটাকে চিনে ফেলেছেন। প্রবলেমটা ওনারা দেশের 5%ও না, বাকি 95%-র বেশি পুরো ভিন্নভাবে চিন্তা করে, পুরো ভিন্ন চিন্তা চেতনা তাদের। এই 95%-র বেশি, দেখেন আমি আপনার সত্যি একটা কথা বলি, একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। হাসিনার শক্তি যখন সবচেয়ে বেশি ছিল, তখন আমরা যদি মিছিল করতে বের হতাম,
যেমন আমার তো দলটা অত বৃহৎ না, সো এনডিএম আমরা ম্যাক্সিমাম হয়তো মিছিল করতাম কয়েকশো জন নিয়ে, বেশিরভাগ সময় আমরা কয়েকশো জনে পেতাম না, 20-50 জন মিছিল করতাম, কারণ এখানে মানুষের ভয় আছে তো ভাই, ইউনো। তো আবার বিএনপিরও অনেক সময় আমি দেখেছি 15 জনের মিছিল, 10 জনের মিছিল, এবং পাবলিক এটা দেখে হাসতো, কিন্তু পাবলিক এটা থেকে হাসতো যে কোনো শক্তি নেই। আমি রাষ্ট্রবিজ্ঞানে একজন একাডেমিক, আমি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়াই, তো আমার রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসেও যখন এই মিছিলগুলো ছবি দেখাতাম, আমার ছাত্রছাত্রীরা ফার্স্টে হাসতো যে স্যার দেখেন কী অবস্থা। এবং আচ্ছা দেখো, তুমি নিজে চিন্তা করো, 5,000 10,000 লোক যখন হাঁটে, তখন যে কোনো একজনের কি বেশি সাহস লাগে? লাগে না ভাই, কারণ এই 10,000ই আমার ঢাল। কিন্তু 5 জন যখন হাঁটে, তখন কেমন সাহস লাগে এক একজনের, তখন তাদের বিশ্বাসটা কত দৃঢ় হইতে হয়। তো এই যে 15 জনের দিকে তুমি হাসছো, কিন্তু এই 15 জন কিন্তু আসলে সাহস নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সো এই যে পারসেপশনটা ম্যাটার করে। তো এই যে এখন মার্কার পারসেপশনে আসেন, আমি এমন অনেক হয়েছে, স্পেশালি আমি এই জুলাই গণ আন্দোলনের আগের কথা বলছি, অনেক হয়েছে বছরের পর বছর, 18 নির্বাচনের কথা বলেন, 24 নির্বাচনের আগে যখন আমরা বয়কট করেছি, এরকম অনেক সময় বলেন যখন আমি, এবং আমরা তো একটা রাজনৈতিক দল যেহেতু সৃষ্টি করার চেষ্টা করেছি, সো বেশিরভাগ উপজেলা ইউনিয়ন লেভেলে সারাদিন আমাদের থাকতে হতো। অনেক জায়গায় গেছি ভাই, অনেক মুরব্বীরা মাথায় হাত বুলায়, বাবা তোমারে অনেক দোয়া করি, তুমি শুধু নৌকা মার্কা নিয়ে আসো, তুমি শুধু নৌকা মার্কা নিয়ে আসো। আবার কিছু এলাকায় ওই জায়গায় আপনার তখনও মানে আওয়ামী লীগের যতই আধিপত্য বজায় করতে রাখতে চেষ্টা করুক, গণসম্পৃক্ততা হয়তো বিএনপির একটু বেশি ছিল, তুমি একটু ধানের শীষ মার্কা নিয়ে আসো। পাবলিক এটা চিনে। এখন আপনি যদি নতুন করে চেনাতেও চান, এক রাতে চেনাইতে পারবেন না। সো স্ট্র্যাটেজিক গেমটা আপনার খেলতে হবে। এখন কেউ যদি মনে করে, আমি যদি মনে করি যে আমি সিংহ মার্কা এই নির্বাচনে আমি সিংহ মার্কা নিয়ে করবো, পুরনো আরপিওতে কিন্তু কেউ আমাকে থামায় নাই, আমি সিংহ মার্কা আমারটা নিয়ে করতে পারতাম। কিন্তু আমার মার্কা সাপোজ, যেমন মনে করেন অনেকগুলো দল গত 2-3 মাসে মার্কা পেয়েছে, ওরা কাকে চেনাতে পেরেছে? প্লাস আপনি একটা জিনিস বলেন তো, আরপিওতে নিয়ম করেছে না পোস্টার নিষেধ? হ্যাঁ, বিলবোর্ড পুরো নির্বাচনী এলাকায় মাত্র 20টা লাগানো যাবে। আজকেই বলেছে যে পোস্টার সাটানো হয়েছে সেগুলো নামিয়ে ফেলতে। নিষেধ, বিলবোর্ড শুধু 20টা লাগানো যাবে। এখন এই যে 20টা বিলবোর্ড, একটা নির্বাচনী এলাকা কত বড়, ভোটার থাকে, যেমন আমার নির্বাচনী এলাকায় ভোটার আছে 4 লাখের অধিক, অ্যাকচুয়াল জনসংখ্যা 22 লাখের অধিক। আপনি 20টা বিলবোর্ড আপনি কারে দেখাবেন? কে চিনবে? মানে বাস্তবতা চিন্তা করতে হবে তো ভাই। বড় বড় গলায় অনেক কথা বলা যায়, যেটা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন বলেছে, কিন্তু আমাদের তো ভাই ওই কম্পিটিশনে যাচ্ছি ভাই। পরীক্ষার আগের রাতে যদি আপনি বলেন না জ্ঞান অর্জন করেছো, নোট পড়ার কি দরকার, আপনি দেখেন তো কয়টা স্টুডেন্টরা কনভিন্স করতে পারেন? আপনি আমার পয়েন্টটা বুঝতে পারছেন? এখানে একটা এই যে খেলার এই কম্পিটিশনের একটা গুরুত্বপূর্ণ টুল আপনি হাত থেকে নিয়ে নিচ্ছেন। কার লাভ হচ্ছে এটা? না, ববি হাজ্জাজকে হয়তো অনেকেই চেনে, যেহেতু আমি বললাম তো, কিন্তু যাদেরকে চেনে না, যাদেরকে চেনে না, অধিকারের ব্যাপার, এটা তো অধিকারের ব্যাপার ভাই। আমি শুধু আমার অধিকার নিয়ে যদি হইতো, তাহলে 15 বছর হাসিনার বিরুদ্ধে আমার যাওয়ার দরকার ছিল না তো ভাই। আমি তো খেয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে বেস্ট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা নিয়ে, বিশ্বের সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোতে 10-15 বছর চাকরি করে তাও বাংলাদেশে ফেরত আসছি। কারণ আমার তো মানে হাসিনা আমার কোনো রাইটস খর্ব করেছিল না, কিন্তু আমি হাসিনার বিরুদ্ধে যাওয়া পর্যন্ত, রাদার আমি হাসিনার বিরুদ্ধে যাওয়ার জন্য আমার পরিবারের সকল ব্যবসা বন্ধ হয়ে গেছে গত 10-12 বছর। আমি ব্যবসায়ীও না, কিন্তু আমার পরিবার আহত হয়েছে আমার জন্য। আমার দরকার ছিল না, আমি আমার অধিকারের জন্য আসি নাই। তাহলে এখন যদি আমি বলি যে হাসিনার সময় আমি আমার অধিকারের জন্য আসিনি, কিন্তু এখন আমি আমার অধিকারের জন্য চুপচাপ থাকবো, অন্য কারোর জন্য কথা বলবো না, এটা হয় না। তবে আমি সিংহতে গেলাম, কিন্তু অন্য আরেকজনের অধিকার আপনি কিভাবে খর্ব করেন? সে যদি সিংহতেই যেতে চায়, সাপোজ আমি বিএনপির জোটেই গেলাম না, আমি আলাদা জোট করলাম, আমার সাথে আরো 3টা দল আসলো, তারা বললো যে ভাই আপনারা তো একটু বেশি চিনে, আপনারটাতে আমি যাইতে চাই, তখন তারা তো যাইতে পারবে না আমারটাতে। তো এই অধিকারটা আরপিওর এই বদলের মাধ্যমে আপনি খর্ব করলেন, এইটা তো ভাই গণতন্ত্রের পক্ষে হইল না। এটা নিয়ে নিশ্চয়ই আরো আলোচনার সুযোগ আছে নির্বাচন কমিশনের সাথে। এটা নিয়ে আমি বড় দাগে এখন কথা বলবো না, কারণ জোটে যেহেতু আমরা একটা জোটে আছি, এই জোটে যে সিদ্ধান্ত হবে সেই হিসেবে আমরা কাজ করব। আপনার যে আসনে আপনি নির্বাচন করবেন, সেই আসনে বিএনপি আপনাকে কতটা সাপোর্ট দিবে? কারণ বিএনপির এখানে হেভিওয়েট প্রার্থী রয়েছে যারা নির্বাচন আগে করেছে বা করার উপযুক্ত। সেই ক্ষেত্রে কি বিএনপির ফুল সাপোর্ট আপনি পাবেন, নাকি বিএনপি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? কি মনে করেন? বিএনপির ফুল সাপোর্ট আমি অলরেডি পেয়েছি, আমরা জোটে একসাথে আছি। হেভিওয়েট বলতে আপনারা কি বোঝান আমি আসলে এটা জানি না। মুয়াজ্জম হোসেন আলাল সাহেবের কথা বলি, সালাম সাহেবের কথা বলি। আলাল সাহেব 2008 সালে 8-9 নির্বাচনে ছিলেন, সালাম সাহেব 18 নির্বাচনে ছিলেন। ওই কারণেই বলা, ওই সময় ছিলেন, ওই সময় তার আগে অন্য কেউ ছিলেন, তারপরে অন্য কেউ থাকবেন। সাদেক খান তো রানিং এমপি ছিলেন 2 দিন আগে, ঠিক না? এখন এদেরকে নিয়ে দুশ্চিন্তা করে আমি যদি বসে থাকি, তাহলে আমার নির্বাচনী কাজ হবে না। আমারটা আমার চলবে। এবং বিএনপির নেতৃবৃন্দ শুধু না, আমাদের জোটের যতগুলো দল আছে সব দলের নেতৃবৃন্দর সাথে, অবভিয়াসলি বিএনপি সর্ববৃহৎ, মানে এটার সাথে অন্যগুলোর কম্প্যারিজন হয় না, কিন্তু তাদের কাছে যেমন ফুল সাপোর্ট পাচ্ছি, আমাদের জোটের অন্য যতগুলো দল আছে তাদের কাছেও কিন্তু আমি বৃহত্তর ফুল সাপোর্ট পাচ্ছি। আপনার রাজনৈতিক ক্যারিয়ার যখন শুরু হয়,
হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপনার রাজনীতির একটা সম্পৃক্ততা রয়েছে। এই এতদিন পরে কি মনে হয় যে ওই সম্পৃক্ততা আপনার জন্য ভুল ছিল, সেজন্যই কি পরবর্তীতে সরে এসেছেন, নাকি রাজনৈতিক ক্যারিয়ার হিসাবে ঠিকই ছিল? না, রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে, রাজনীতি ক্যারিয়ার না। প্রথমত আমি জানি মানে বাংলায় করতে গেলে এটা মুশকিল হয়ে যায়, কিন্তু রাজনীতি আসলে ক্যারিয়ার না। এটা মানুষের সেবা, এটা ক্যারিয়ার না। রাজনীতি কেউ বেতন পায় না ভাই। আর যার আলাদা কামাই নাই, কামাইয়ের জন্য রাজনীতিতে আসতে হয়। অনেক হেভিওয়েটরা আসেন কামাইয়ের জন্য রাজনীতি, আপনি যেভাবে হেভিওয়েট বলেন, অনেক হেভিওয়েটরা আছেন কামাইয়ের জন্য রাজনীতিতে আসতে হয়। তাদেরকে আমি রাজনীতিবিদ গুনি না। আমি অ্যাটলিস্ট, এটা আমি পার্সোনালি বলছি, কাউকে ছোট করছি না, আমি তাদেরকে রাজনীতিবিদ গুনি না। রাজনীতি আপনি করতে আসবেন সেবার জন্য। আপনি যদি এনাফ সেবা করতে পারেন তাইলে আপনাকে চাকরি দিবে ভোটের মাধ্যমে। সো আমি এখন আসলে চাকরি চাওয়ার জন্য নির্বাচনে যাচ্ছি, তাইলে যদি চাকরি দেয় তখন ক্যারিয়ার হতে পারে, তাছাড়া রাজনীতি ক্যারিয়ার না। তো রাজনীতিতে আমি এসেছি, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে নিয়ে এসছেন, প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব আমাকে নিয়ে এসছেন, এবং উনি আমাকে নিয়ে এসে উনার সাথে আমি যতটুকু কাজ করেছি, আমি দেশ জাতির মঙ্গলে কাজ করেছি। এবং যেই মুহূর্তে ওনারা স্বৈরাচার সরকারের সাথে কম্প্রোমাইজ করে দেশ জাতির মঙ্গল থেকে দূরে সরে গেছেন, সেই সময় আমি ওনাদের থেকে দূরে সরে গেছি। সো আমি যেই সময়টুকু ছিলাম সেই সময়টুকু নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। এবং ওই সময় আমি কিন্তু অনেক ত্যাগ স্বীকারও করেছি। আমি গুম হয়েছি, দেশ থেকে প্রতারিত হয়েছি, মানে বের করে দিয়েছে দেশ থেকে, আরও অনেক ধরনের। তারপরে যেটা বললাম, তারপরে 12 বছর আমার পরিবার, মানে আমি কিন্তু ব্যবসায়ী না, কিন্তু আমার পরিবার কিন্তু ব্যবসায়ী পরিবার। আমার পরিবার কোনো ব্যবসা করতে পারেনি বাংলাদেশের মাটিতে গত 12 বছর। সো এই সব কিছু সহ্য করেছি, কিন্তু সহ্য করেছি সঠিক কারণে। সো এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি অত্যন্ত আনন্দিত যে এই কাজগুলো আমি দেশের জন্য করতে পেরেছি। এরশাদ সাহেব যদি আমাকে প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ যদি আমাকে ওই দাওয়াতটা না জানাতেন, আমি এটা করতে পারতাম না। যখন উনি এই প্রিন্সিপাল থেকে সরে গেছেন, তখন আমরা আলাদা পথে চলে গেছি। আপনার যে পরিবার থেকে আপনি এসেছেন, পরিবারের অর্থনীতি ভালো থাকলে রাজনীতি করা অনেক সহজ কিনা এটা জানতে চাওয়া। আর আপনাদের পরিবার নিয়ে অনেক মিথ আছে। মিথ হচ্ছে আপনার বাবাকে নিয়ে অনেক মিথ আছে, তার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এই বিষয় নিয়ে। এই বিষয়টা কি একটু জনগণের কাছে পরিষ্কার করবেন যে মিথগুলো আছে ওনার ব্যবসা? আমি আপনাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট পরিষ্কার করি যে আমি বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর থেকে, যদিও বিশ্ববিদ্যালয় স্কলারশিপে পড়েছি, বাট বিশ্ববিদ্যালয় শেষ হওয়ার পর থেকে আমি কখনো আমার পরিবারের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি সবসময় আলাদা ইন্ডিভিজুয়াল ছিলাম। সো আমি থাকতামও কিন্তু আলাদা বাসায়, এখনও আলাদা। আমি কখনোই পরিবারের উপর ডিপেন্ডেন্ট ছিলাম না। আমি বাবার জন্য কখনো কাজ করিনি। কাজ করতে চাইলে করতে পারতাম, কিন্তু ব্যবসায় আমার কোনো ইন্টারেস্ট কখনোই ছিল না। আমি একজন একাডেমিক, ব্যবসায় আমার কখনো ইন্টারেস্ট ছিল না। একাডেমিক হবার আগে আমি চাকরি করেছি বিদেশে, কিন্তু যে চাকরি করেছি সেটাও রিসার্চ ওরিয়েন্টেড চাকরি করেছি। ওই রিসার্চ ওরিয়েন্টেড 10-15 বছর মানে কনসাল্টিংয়ে চাকরি করার পর আমি ওই মন মানসিকতা এসেছি যে তাহলে একবারে রিসার্চই যদি করি, অন্যর জন্য না করে প্রপার রিসার্চ করি। তারপর আমি একাডেমিয়াতে গেছি। সো আমি ব্যবসার সাথে কখনোই জড়িত ছিলাম না। এবং সেই কারণে যদি আমার বাবার কি ব্যবসা, কীরকম ব্যবসা, মানে বেসিক খুব বেশি যেটা হয়তো লোকজন অনেক বাস্তবতা হয়তো নিউজ মিডিয়ামের কাছ থেকে শুনেছেন, তারপর আবার ওর উপরে অনেক উল্টাপাল্টাও শুনেছেন। তো এই বেসিকের বাইরে আমি ওনার ব্যবসা সম্বন্ধে বেশি জানি না। উনি ইন্টারন্যাশনাল অনেক ধরনের কন্ট্রাক্টস করতেন, অয়েল অ্যান্ড গ্যাস কন্ট্রাক্ট, ডিফেন্স পারচেস কন্ট্রাক্ট বিভিন্ন দেশে করতেন। বাংলাদেশের ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রির পুরো উনি জন্ম দিয়েছেন, এখানে উনি সবচেয়ে বড় ওইটা করতেন। তাছাড়া ওনার ইনভেস্টমেন্ট সেক্টরে, মানে সর্ট অফ লাইক ফাইন্যান্সিয়াল সেক্টরে অনেক জায়গায় অনেক ইনভেস্টমেন্ট ছিল এবং আছে। এই বাকিটা ওই যে আমার কারণে, মানে আমার বাবা এত কিছু ওনার সারা জীবনে করেছেন, দেশের জন্য করেছেন, নিজের জন্য করেছেন, ব্যবসা করেছেন। আমার কারণে যখন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমি যাই, তখন আমার কারণে আমার বাবা মার্জিনালাইজড হয়। সো তার ব্যবসা 10-12 বছর ফুল বন্ধ বাংলাদেশে ছিল। এখন তো উনি অনেক অসুস্থ। আপনার রাজনীতির কারণে বরঞ্চ আপনার বাবা ভুক্তভোগী হয়েছেন ব্যবসার ক্ষেত্রে। আপনি দেশের পড়াশোনা শেষে ইউরোপে কাটিয়েছেন, পড়াশোনা করেছেন, আবার দেশে ফিরেছেন। বাংলাদেশের রাজনীতির সাথে তো ইউরোপিয়ান রাজনীতির পার্লামেন্টারির জায়গায় মিল থাকলেও অন্য জায়গাগুলোতে অনেক অমিল রয়েছে। শিক্ষকতার পেশার পাশাপাশি রাজনীতি, চ্যালেঞ্জ কোনগুলো? দেখেন, চ্যালেঞ্জ তো জীবনটাই চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা আপনি আসলে কিভাবে নেন সেটা ঠিক করবে যে আপনি কতখানি সফল হতে পারেন। আমি মনে করি যে আমি যে রাজনীতিতে এসেছি, এটা আমি যেই জিনিসগুলো পছন্দ করি, মানুষের সাথে সময় কাটানো, মানুষকে একটু খুশি করতে চেষ্টা করা, তাদেরকে কিছু দিতে চেষ্টা করা। কারণ আমি একটা প্রিভিলেজ ব্যাকগ্রাউন্ডে বড় হয়েছি। মানে মনে করেন যেই শিক্ষা, যেই জায়গাগুলোতে আমি যেতে পেরেছি আমার পারিবারিক কারণে, মানে আমার বাবার কারণে, বাংলাদেশের অধিকাংশ জনগোষ্ঠীর কেউ এটার সুযোগও পায় না, এটার চেহারাও দেখে না। মনে করেন আমি যখন ও লেভেল পাস করেছি, মানে ম্যাট্রিক পাস করেছি, তারপর আমি সৌদি বাচ্চাদের সাথে বসে লাঞ্চ ডিনার করেছি। আমার জন্য না, আমার বাবার জন্য। তো বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা 6 মাস লিস্টে দাঁড়িয়ে থাকে সৌদি বাচ্চার সাথে বসার জন্য। আমি ও লেভেল পাস করে গেছি। সো এই জিনিসগুলো আমার ছিল। তো ওই জায়গা থেকে অবভিয়াসলি
আমারও নিজের একটা আকাঙ্ক্ষা আছে যে আমি অনেক কিছু, অনেক লাক্সারি আমি পছন্দ করি না, কিন্তু আমি দেবার মতো একটা জায়গায় আছি। আমি কিছু কাজ করে হয়তো এই দেশকে ভালো কিছু দিতে পারি, জাতিকে, এই দেশের জনগণকে ভালো কিছু দিতে পারি, সেটাই আমার প্রচেষ্টা, যতটুকুই পারি সেটাই আমার প্রচেষ্টা। রাজনীতিতে গত 16 বছর আমরা দেখেছি যে আওয়ামী লীগের মুখ থেকে যে কথাটি এসেছে যে শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে চলে গেছে ভারতে, কেউ না কেউ বিকল্প রাষ্ট্র চালাচ্ছে। এখন আপনারা যে জোটে আছেন সেখানে আবার যদি বলেন তারেক রহমান বা খালেদা জিয়ার কোনো বিকল্প নেই, আমরা কি একই ধারায় ফিরছি? আমি আপনাকে দুটো কথা বলি। একটা হলো বাস্তবিক কথা হলো কারোর বিকল্প নাই, এটা কখনোই সত্যি না, সবসময় সবার বিকল্প আছে। শেখ হাসিনার বিকল্প নিয়ে 15 বছর আমি আলোচনা করেছি যে দেখেন, আপনি নির্বাচন দেন, বিকল্প একাই চলে আসবে, আপনি অন্য কিছু দেন, বিকল্প একাই চলে আসবে। আচ্ছা, এখন এই মুহূর্তে একটা জিনিস আমি মানি, এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি এবং নির্বাচনটা যতটা গুরুত্বপূর্ণ, যতগুলো দল অলরেডি এস্টাবলিশড, এই দলের যে এস্টাবলিশড নেতৃত্ব, এই পুরো জিনিসটা যদি আপনি স্টাডি করেন, তাহলে এই মুহূর্তে বিএনপির প্রিমিয়ার নেতৃত্বের বিকল্প নাই। এই মুহূর্তে, এটা লং টার্মের কথা বলছি না আমি, কিন্তু এই মুহূর্তে। সো আপনি যদি এই মুহূর্তে বলেন বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমান তাদের বিকল্প আছে, এটা সত্যি না, এই মুহূর্তে নাই। মানে এই মুহূর্তে কিন্তু, এটা 5 বছর 10 বছর 15 বছরের কথা বলছি না, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আমাদের অর্থনৈতিক পুরোপুরি বিপর্যয় চলে আসতে পারে। এই অর্থনৈতিক বিপর্যয় ঠেকানোর জন্য নির্বাচনটা বাধ্যতামূলক। এই নির্বাচনে এখন পর্যন্ত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, জনগণ চেনে এবং হয়তো ভোট দিতে রাজি থাকবে সবচেয়ে বেশি ধানের শীষের নেতৃত্বে। এই মুহূর্তে কোনো ধরনের, মানে ইটস ইনএভিটেবল, কোনো বিকল্প বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমানের নাই। মানে তাইলে এই পার্টি টিকবে না এই মুহূর্তে। তাইলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে এবং আগামী সরকার ব্যবস্থার নেতৃত্ব দেবার জন্য বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমানের বিকল্প নাই। বাট এটা এই মুহূর্তের জন্য কথা। জুলাই আন্দোলনের পর 1.5 বছর হয়ে গেল, আওয়ামী লীগ তার কর্মসূচির মধ্য দিয়ে ফিরলো, আজই ফিরলো, কিন্তু তারেক রহমান এখনো ফেরেনি। আপনাদের সাথেও তো আলোচনা হয়, কেন এখনো ফিরতে পারলেন না? এই প্রশ্নটা আসলে বিএনপিকে করা উচিত না, অবশ্যই, কিন্তু আপনি যেহেতু জোটের এবং একটা দলের চেয়ারম্যান, কোনো আলাপ হয় কিনা আমি একদম আপনাকে বলতেই হবে কেন ফিরেনি বিষয়টা এমন নয়। না, জোটের পক্ষ থেকে আমরা অবভিয়াসলি এই জিনিসগুলো আমরা সবসময় জানাই যে এগেন জোটের যে মেইন নেতা, কারণ জোটের মেইন নেতা জনাব তারেক রহমান, এবং অ্যাকচুয়ালি উনি এই নেতৃত্বটা শক্তভাবে দিয়ে এসছেন বেশ কয়েক বছর ধরে। এমন না যে শুধু জুলাই আন্দোলনের পরে এসছেন, না, বেশ কয়েক বছর ধরে দিয়ে এসছেন। সো উনি যত শীঘ্রই বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, জোটের শক্তি তত বেশি বাড়বে। সো এই জায়গা থেকে আমরা এই আলোচনাটা কয়েকবার তুলেছি। বাকিটা এটার উত্তর আসলে দিতে পারবে বিএনপি থেকে, এটা আমরা দিতে পারবো না। আজকে কেমন দেখলেন ঢাকা সহ পুরো বাংলাদেশ? আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল লকডাউনের, বেশ কয়েকটি জায়গায় বাসে আগুন দিয়েছে, জানমালের ক্ষতিও হয়েছে। আওয়ামী লীগের এই যে কর্মসূচি, এই ফেরা কিভাবে মূল্যায়ন করছেন? এটা আসলে আওয়ামী লীগের ফেরা না, আমরা সব জায়গায় খবর নিয়েছি। আপনার যত ধরনের আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং আপনার প্রতিরক্ষা বাহিনী আছে, সবার সাথে আমরা কথা বলেছি, রাজনৈতিক জায়গা থেকে কথা বলেছি, এবং মোটামুটি পরিষ্কার যে যত জায়গায় আগুন হয়েছে, ককটেল হয়েছে, পেট্রোল বোমা হয়েছে, সব টোকাইদের দ্বারা করা হয়েছে। সো মানে টাকা দিয়েছে। এদেরকে যদি আপনিও টাকা দিতেন, আপনার আওয়ামী লীগ হতে হবে না, আপনিও টাকা দিতেন, এরা দিয়ে দিত। টাকা দিয়েছে, ওরা ছুঁড়ে মেরে আসছে, টাকা দিয়েছে, ওরা এটা করে আসছে। এটা মর্মান্তিক। যেমন গতকাল রাতে একজন বাস চালকের মৃত্যুবরণ করেছেন এই টেররিস্টিক অ্যাক্টের মাধ্যমে। বাট এটা কোনো পার্টির কাজ না। আমি অনেক আগে থেকে বলেছি যে আওয়ামী লীগ একটা টেররিস্ট অর্গানাইজেশন, এবং এখন তারা পরিষ্কার করে প্রমাণ করছে। কিন্তু পয়েন্টটা হলো যে এই টেররিস্ট অর্গানাইজেশনেরও, মানে আল কায়দার কর্মী বাহিনী আছে, এই টেররিস্ট অর্গানাইজেশনের কোনো কর্মী বাহিনী নেই। এই টেররিস্ট অর্গানাইজেশন আসে শুধু টাকা, তারা গরিব টোকাইদের দিয়ে এই টাকা ব্যবহার করে আপাতত এই টেররিস্টিক কাজগুলো করাচ্ছে। তো এখন যদি আমরা শক্ত হাতে এদের টাকার চ্যানেলগুলো বন্ধ করতে পারি, কারণ বিশাল আকারে টাকা আসছে কিন্তু, এবং এই জায়গায় বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব নিতে হবে, ব্যাংকিং সিস্টেমের দায়িত্ব নিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হবে। এই টাকাগুলো যদি আপনি জাস্ট একটু বন্ধ করতে পারেন, ওদের কোনো কর্মী বাহিনী নেই, ওরা কিচ্ছু করতে পারবে না। প্লাস ইতিমধ্যে কতখানি বা কিছু করতে পারছে আপনি চিন্তা করেন তো। একটা মানে এগেন আমি কোনো ইনসিডেন্টকে ছোট করে বলছি না, বাট আমি যে স্ট্যাটিস্টিক্যালি বলছি যে বাংলাদেশে প্রত্যেকদিন কতগুলো বাস অ্যাক্সিডেন্ট হয়, কতগুলো ট্রাক অ্যাক্সিডেন্ট হয়, আর ওই হিসেবে ওরা কতগুলো ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। অনেক টাকা দিয়েছে, তারপরও এত টাকা দেবার পরও কয়টা ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। সো ওদেরকে ভয় পাবার কিছু নেই, তবে ওদের টাকার চ্যানেলগুলো বন্ধ করতে হবে, এবং জনগণের কাছেও পরিষ্কার করতে হবে যে ওরা কীভাবে, যে ওরা যে টেররিস্টিক অ্যাক্টিভিটি, মানে একটা টেররিস্ট অর্গানাইজেশন, এটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। যদি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন ধরি, আর 3.5 মাস বা 4 মাস বাকি রয়েছে, সেইখানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বা এখনকার ইন্টারিম গভর্নমেন্ট আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেখানে রেখেছে, মানুষের মধ্যে কি সেই আস্থা তৈরি হবে নির্বাচনের ভোটের জন্য?
দেখেন, মানুষের ভিতরে আস্থা নির্বাচনী মানে নির্বাচনী প্রচারণা যখন ফুল বেগে চলে যাবে, যেটা অলরেডি যাওয়া শুরু করেছে, কিন্তু এটা যখন ফুল বেগে চলে যাবে তখন মানুষজন ফুল নির্বাচন মোডে চলে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যা যা বদল দরকার, যা যা প্রিপারেশন দরকার, তারা বিহাইন্ড দ্য সিন এই জিনিসগুলো করছে। এবং এর আগের যতগুলো নির্বাচন হয়েছে, মানে যেগুলো সঠিকও হয়েছে, সেগুলোতেও কিন্তু আমরা মানে বাইরে থেকে পরিষ্কার বুঝতে পারিনি কি হচ্ছে। সো সরকার, আমি আশাবাদী অ্যাটলিস্ট সরকার সেই কাজগুলো করছে। একই সাথে এইবার আমরা আর্ম ফোর্সেসের উপরে বড়ভাবে নির্ভরশীল হব। তো আর্ম ফোর্সেসের উপরে আমাদের আস্থা আছে যে আমরা তাদের উপরে নির্ভরশীল হতে পারি। সেই জায়গা থেকে আর এগেন আমরা এই যে এত বড় চ্যালেঞ্জ দিয়েও আওয়ামী লীগ কী করতে পারছে? শুধু কিছু টাকা দিয়ে। শুধু আওয়ামী লীগ না, আমি দুইটা ঘটনা বলি। একটা হলো চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন যে পেছন থেকে এসে কয়েক রাউন্ড গুলি করে গেছে। পুরান ঢাকাতে কোর্টের সামনে এই পরশুদিনও গুলি করে মার্ডার হলো, যদিও তারা পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে। মানুষের মধ্যে মানে জনগণ তো আসলে একটা সুন্দর সুযোগ চায় ভোট দেওয়ার, 16-17 বছর ভোট দিতে পারেনি। সেই পরিবেশ আমি নিশ্চিত করতে পারছি কিনা, সেই পরিবেশ দেখেন এক্স্যাক্ট কতখানি ভালো করতে পারবে এটা সরকারের দায়িত্ব তাদের উপরে। তবে আমি আশাবাদী যে তারা যদি সঠিকভাবে কাজটা করে তাহলে অনেক দূর করতে সক্ষম হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ছোট দলগুলো। ছোট দল, আপনি নিজেও স্বীকার করেছেন যে কম মানুষ নিয়ে পার্টি করাটা বরঞ্চ বেশি মানুষ নিয়ে পার্টি করার চাইতে চ্যালেঞ্জ বেশি। আবার যারা বড় দল, তাদের অনেক ধরনের ক্রিটিক্যাল বিষয় থাকে, এক আসনে অনেক প্রার্থী থাকে। আপনি একটা দলের চেয়ারম্যান, আপনার যে দল, এই দলের আর এমন কোন নেতারা আছেন যাদেরকে মানুষ চেনে, বা যদি নাই চিনে থাকে তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে, যেখানে আপনার পার্টিতে আরও ভালো ফেস চলে আসবে, ভালো একাডেমিক লোকজন চলে আসবে, বা রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে আপনার পার্টির মধ্য দিয়ে? সেই ক্ষেত্রে আপনার কর্মপরিকল্পনা কি রয়েছে? প্রথমত আমাদের দলে ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে আছেন, আমাদের দলীয় আপনার নীতি নির্ধারণী মানে পর্যায়ে বা তার পরের পর্যায়ে, যারা তাদের এলাকা ভিত্তিকভাবে ভালো সুপরিচিত, পারিবারিকভাবে সুপরিচিত, তাদের শিক্ষা, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সুপরিচিত। এবং সত্যি কথা, আমরা যদি জোটে না থাকতাম, জোটের ভিতরে এখন আমাদের আলোচনা শেষ হয়নি আমরা কতগুলো সিটে নির্বাচন করব, শুধু জোটের প্রাইমারি নেতৃত্বে যারা আছেন তাদের সিটগুলো অলরেডি সেট হয়ে গেছে। সো এগুলো সব সেট হওয়ার পর জোটের সিটের ডিক্লারেশন আসবে, যেটা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি। কিন্তু যদি আমরা এককভাবে নির্বাচন করতাম তাহলে আমরা বিশ্বাস করি আমাদের বেশ কিছু ভালো ক্যান্ডিডেট ছিলেন যারা হয়তো জয়লাভ করতেন না, বাট বড় অঙ্কে মানে বড় সংখ্যায় ভোট সংগ্রহ করতে সক্ষম হতেন। সো সেই জায়গা থেকে আমরা তরুণ মানে আপনি যেমন আমাকে তরুণ হিসেবে পরিচয় করেন, আমার বয়স 50-এর অধিক, কিন্তু তরুণ আমরা বাংলাদেশে এইভাবেই তরুণ ধরছি যে মানে যারা মনে করেন 70-80 দশকে জন্ম, তারা আমাদের দেশে এখনও তরুণ। সো আমি সেই হিসেবে ধরছি যে অনেক তরুণ রাজনীতিবিদ আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছেন, আমাদের সাথে কাজ করছেন গত 5-6 বছর ধরেই, রিসেন্টলি আরও করছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর আরও তরুণ মানে ইন দ্য 20s, আর্লি 30s, এটার সংখ্যা আরও বেড়েছে। সো আমরা খুব আশাবাদী যে সামনে অনেক বড়ভাবে দেশকে তরুণ নেতৃত্ব, তরুণ চিন্তা চেতনার রাজনীতি দিতে সক্ষম হব। যেহেতু তারুণ্যের কথাই উঠলো, জুলাই আন্দোলনে তরুণদের একটা বড় ভূমিকা ছিল। আগামী নির্বাচনে প্রায় 34% ভোটার তরুণ, এরাই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশ কারা চালাবে। এনসিপি রাজনৈতিক দল হলো, জুলাইয়ের স্টেক হোল্ডার যারা ছিল প্রত্যেকেই আলাদা আলাদা হয়ে গেল। জুলাইতে যে একাত্মতা ছিল, সে একাত্মতা থেকে একটু সরে গেল। এনসিপি তার মার্কা নিয়েও অনেক দিন আলোচনা হলো, সমালোচনা হলো, শেষ পর্যন্ত শাপলা না পেলেও শাপলা কলি পেয়েছে। এই তরুণদের ভবিষ্যৎ কি দেখছেন? মানে এখানে একটু মানে পজিটিভও আছে, নেগেটিভও আছে, দেখেছেন? মানে আমি আপনাকে বলি, যেমন মনে করেন যে এনসিপি যে বড় দাগে যে একটা সমালোচনা করার মতো কর্মকাণ্ডে লিপ্ত হলো এই শাপলা নিয়ে, কারণ এখানে আইনটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনাকে একবার পরিষ্কার করিনি, এটা বেশিরভাগ লোকজনই পরিষ্কার করে না, বলে না। আইনগতভাবে এনসিপির কোনো অধিকার নাই শাপলা বা কোনো মার্কা চাওয়ার, কোনো অধিকারই নেই। কিন্তু এনসিপি 3-4 মাস ধরে এটা নিয়ে অনেক চেঁচামেচি করেছে, এবং তারপর নির্বাচন কমিশন মানে সরকারের অধীনে নির্বাচন কমিশন তাদেরকে এই মার্কা দিয়েছে, কাছাকাছি মার্কা দিয়েছে শাপলাগুলি। প্রথমত আইনত তাদের অধিকারই নেই এটা চাওয়ার, কিন্তু এটা বড় দাগে চেয়েছে, এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে এমন একটা ব্যবস্থা করা হচ্ছে যেখানে নির্বাচন কমিশন আগ বাড়িয়ে যেয়ে এটা তাদের লিস্টে ঢুকিয়ে তারপর এটা দিয়েছে। এতে কি হয়েছে, এনসিপির মার্কা, সো এটা নেগেটিভটা হলো এইটা যে তারা প্রথমেই আইনের বিরুদ্ধে চলে গেছে, প্রথমে একদম শুরুতে। আরও নেগেটিভ হলো সরকার তাদের সহযোগিতা করেছে। তাদের জন্য পজিটিভ কি, তারা মার্কা পেতে না পেতে সবাইকে জানিয়ে দিয়েছে তাদের কি মার্কা। দেখেন আমরা জানি না, কিন্তু মানে আমরা জানাইতে পারিনি,
অনেকেই জানাতে পারিনি, আমরা পোস্টার করতে পারিনি, অনেক কিছু করতে পারিনি, এই নির্বাচনেও করতে পারবো না, কিন্তু পুরো স্টেট মিডিয়া, যতগুলা টেলিভিশন চ্যানেল আছে, যতগুলা নিউজ পেপার আছে, সবাই 4 মাস ধরে শুধু এই কথা বলেছে, এনসিপি শাপলা, এনসিপি শাপলা। এমন কেউ নাই ভাই, আমার রিকশাওয়ালা ভাই থেকে শুরু করে আবার ভ্যান গাড়িওয়ালা ভাই, লেভেলার ভাই প্রচারণা করে দিল। না না, যেটা অলরেডি হয়ে গেছে, এখন এই যে এই সহযোগিতাটা সরকার নিজে করেছে, এটা দুঃখজনক। আবার স্ট্র্যাটেজিক্যালি ওদের জন্য লাভ হয়েছে, ওদের মার্কা সবাই চিনে গেছে। সো দেখেন, কারা বলেছে অন্য মার্কায় যেতে পারবে না? দাঁড়িপাল্লা, যাদের মার্কায় ইতিমধ্যে সবাই চেনে, আর যাদের সেট ভোটার, মানে ওদের ভোটার ওদেরই ভোটার, ওদের মুখস্থ দাঁড়িপাল্লা, স্বপ্ন দেখে দাঁড়িপাল্লা। আর আরেকটা যেটাকে সরকার গত 4 মাস ধরে সবাইকে চিনিয়ে দিয়েছে। সো আমি আপনাকে যেটা বললাম না, যে গণতান্ত্রিক অধিকার খর্ব, এটার জন্য আমরা দাঁড়াই, সাথে এটা একটা পলিটিক্যাল প্লয়, এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি। আমি এনসিপিকে সাধুবাদ জানাই, ভালো স্ট্র্যাটেজি খেলেছে। আমি জামাতকে সাধুবাদ জানাই, ভালো স্ট্র্যাটেজি খেলেছে। কিন্তু যে আম্পায়ার ছিল, সে অন্যায়টা হতে দিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই না ভাই। আজকে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্যে আরেকটি বিষয় ছিল উচ্চকক্ষে পিআর। নির্বাচিত সরকার আসার পর 1 মাসের মধ্যে এই বিষয়টা বাস্তবায়িত হবে, আনুপাতিক হারে। এটা উচ্চকক্ষে পিআরটাকে আপনি কিভাবে নিচ্ছেন? দেখেন, এটা আমাদের প্রথম ইসে ছিল, প্রপোজাল ছিল, একদম প্রথম, অনেক আগে থেকে। অ্যাকচুয়ালি উচ্চকক্ষ একটা হবে এবং উচ্চকক্ষে পিআর হবে, এইটা আমি ফার্স্ট প্রপোজ করিয়েছিলাম জাতীয় পার্টি দ্বারা 2012 সালে। আচ্ছা, হোটেল সোনারগাঁয়ে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ, মানে প্রয়াত প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে দিয়ে বড় একটা প্রেস কনফারেন্স ডাকিয়েছিলাম যে আমরা নির্বাচন ব্যবস্থায় ভিন্নতা চাই। এগে তখন উনি করেছেন, আমি বিহাইন্ড দ্য সিন, আমি ওনার উপদেষ্টা হিসেবে কাজ করেছি। বাট এটা আমার আইডিয়া ছিল, আমি তখন পুশ করেছি 2012 সালে, 2025 সাল না, 2024 সাল না, 2012 সালে, যে বাংলাদেশের রাজনীতি সঠিক পথে নিতে হলে ভিন্ন কক্ষ একটা তৈরি করে ওইখানে পিআর দরকার। কারণ আমাদের যে নিম্ন কক্ষ আছে, এখানে আবার পিআর সম্ভব না, এটা আসলে দেশকে উল্টাপাল্টা জায়গায় নিয়ে যাবে। কিন্তু পিআর মানে একটা মিক্স সিস্টেম দরকার, যেখানে ফার্স্ট পাস দ্য পোস্ট থাকবে, পিআরও থাকবে। তাহলে কি করতে, তাহলে আরেকটা কক্ষ তৈরি করো, আর একটা কক্ষতে পিআর দিয়ে দাও। এটা 2012 সালে আমি প্রেস কনফারেন্স করেছিলাম তখনকার জাতীয় পার্টিকে দিয়ে সোনারগাঁ হোটেলে। সো আমি পিআরের পক্ষে, আমি উচ্চকক্ষে পিআরের পক্ষে, আজকে থেকে না, বহু বছর আগে থেকে। তবে এগেন চলে আসে হলো জুলাই সনদের আলোচনায় কারো না কারো এটাতে নোট অফ ডিসেন্ট ছিল। সেই নোট অফ ডিসেন্ট যদি আপনি এখানে ওই যে কি বলে নাম, হ্যানা ভোটে, মানে গণভোটে যদি সেটা রিয়েলাইজ না হয়, তাহলে গণভোটের আপনার চলে যায়, লিগ্যালিটি চলে যায়। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আছি। ববি হাজ্জাজ, তরুণ নেতৃত্ব হিসাবে যদি শেষ পর্যন্ত আপনি এমপি হয়ে সংসদে যান, আগামী 10 বছর বাংলাদেশকে 10 বছর পরে কোথায় চিন্তা করেন? আমি বাংলাদেশকে 10 বছর পর স্বপ্ন দেখি এবং আমি বিশ্বাস করি যে আগামী সরকার যদি আমরা গঠন করতে সক্ষম হই এবং আমরা সঠিকভাবে কাজ করতে পারি, আমাদের অবভিয়াসলি প্রচেষ্টা থাকবে সঠিকভাবে কাজ করা। আগামী 10 বছর পর আমরা বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশের একটা তরুণও বিদেশে যেতে চায় না। বাংলাদেশের কোনো একটা তরুণকে জিজ্ঞেস করে, কই যেতে চাও? কই যাবো ভাই? ও ছুটিতে যাবো নাকি কিসের কথা বলছেন? আমি বাংলাদেশে থাকবো। এবং বিদেশে যে বাংলাদেশি তরুণরা আছে, তারা মানে হুরুম দিয়ে পড়বে বাংলাদেশে ফেরত আসার জন্য, কারণ সাকসেস তারা বাংলাদেশে বেশি খুঁজে পাবে। আশেপাশে যে দেশগুলো আছে, সেখান থেকে লোকজন স্কিল্ড লেবার স্পেশালি বাংলাদেশে ছুটে আসতে চাইবে, কারণ সাকসেস তুমি চাও যদি, তাইলে ওয়েস্টে না, বাংলাদেশে যাও। এই বাংলাদেশের স্বপ্ন আমি দেখি। আমাদেরও আকাঙ্ক্ষা থাকবে বাংলাদেশ সেই পর্যায়ে পৌঁছাক যেন আমাদের জনগোষ্ঠী এই দেশকে নিয়ে গর্ব করতে পারে। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করতে চাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা ছিলেন এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে, দীপ্ত টেলিভিশনের এই বিশেষ আয়োজন প্রতি বৃহস্পতিবার রাত 11:35। আগামী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।